প্রাইম টাইম নিউজ দিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। নিজের জন্মদিনটিকে ভিন্নভাবে পালন করে নজির গড়লেন অমরপুর মহকুমার অন্যতম সাংবাদিক সঞ্জয় সাহা। জন্মদিনে প্রায় 30 জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করেন তিনি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল অংশের মানুষ। বর্তমান সমাজ ব্যবস্থাপনায় দৃষ্টান্ত রেখে সাংবাদিকতার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালেন অমরপুর মহকুমার অন্যতম সাংবাদিক সঞ্জয় সাহা। প্রতি বছর একটি ভিন্ন অনুষ্ঠান করে তার জন্মদিনটি পালন করে। পাশাপাশি ডক্টর কালাস ওয়েলফেয়ার সোসাইটির একজন সক্রিয় সদস্য হিসেবে সাংবাদিক সঞ্জয় সাহা প্রতি বছর এভাবে তার জন্মদিনটি উদযাপন করে। শুক্রবার অমরপুর থাকছড়া গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনি মুন্দ্রা বস্তিতে ছোট বড় প্রায় 30 জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করেন তিনি। উপস্থিত ছিলেন বিধায়ক নগরের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী, মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক প্রাণেময় সাহা সহ সংস্থার কর্মীরা। সাংবাদিক সঞ্জয় সাহা তার জন্মদিন এভাবে সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে পালনের কারণে আগত অতিথিরা বাহাবা দিয়ে সকলেই বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় এভাবে খুব কম সংখ্যক মানুষ সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করে থাকেন। যে বিখ্যাত গান যে মানুষ মানুষের জন্য, তো সেটার মধ্যে সঞ্জয় তার যে জন্মদিনের যে সেলিব্রেশন বর্তমান সময়ে মানে আমাদের যারা যুবক ভাই বা যুবতী যারা আছে তারা যেভাবে করে একটু পৃথকভাবে সে তার জন্মদিনটা পালন করার জন্য সে বিগত দিনও সে চেষ্টা করেছে, এখনও সে চেষ্টা করছে। সুতরাং আমি আশা করি যে আমাদের যারা নতুন প্রজন্ম আছে সঞ্জয়ের এই কাজের থেকে ওনারা শিখবেন যে মানুষের জন্য কিছু করা, যদি ইচ্ছা থাকে ও উদ্যম থাকে আমরা অনেক কিছু মানুষের জন্য করতে পারি। ছোট ছোট শিশুরা এরা আমাদের ভাই, আমাদের বোন, এরা আমাদের মা, কারণ এদেরকে নিয়ে আমরা প্রোগ্রামটা করছি। এতে বোঝা যায় সমাজের সমস্ত অংশের লোক কেউই আমাদের পণ্য, সকলে আমাদের আপন। এই মানসিকতা নিয়ে এই অনুষ্ঠানটাতে কোনো জিনিস দেওয়া সেটা বড় বড় জিনিস নয়, যেটা আপনাদেরকে স্মরণ রাখছে এই জায়গাটা হলো বড় জিনিস। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দক্ষিণ চরিলামের 4 নং কলোনি এলাকার মানুষের উদ্যোগে শুক্রবার আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয় পরব। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন এবং স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। দক্ষিণ চরিলাম 4 নং কলোনি সার্বজনীন শারদোৎসব কমিটিকে বিশালগড় মহকুমার সেরা গ্রামীণ পুজোর সম্মান প্রদান করে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটি গত 29 নভেম্বর 2018 তারিখে অনুষ্ঠিত বিজয়া সম্মেলনে এ সম্মান প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তির আনন্দকে চরিলাম এলাকার সফল নাগরিকের মধ্যে ভাগ করে নিতে আয়োজন করা হয়েছে বিজয় পরব। আগামী 4 জানুয়ারি সকাল 10টা থেকে নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে বিজয় পরব। অনুষ্ঠানমালায় রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির, প্রবীণ নাগরিক সংবর্ধনা, সচেতনতা শিবির, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। সন্ধ্যায় থাকবে লোক ও সঙ্গীতানুষ্ঠান। দক্ষিণ চরিলাম 4 নং কলোনি পূজা কমিটির এই মহতী বিজয় পরব কর্মসূচিকে সার্বিক সহযোগিতা করছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটি। 4 জানুয়ারি 4 নং কলোনিতে আয়োজিত অনুষ্ঠানে থাকবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, এডিএম সুরেশ চন্দ্র দাস, বিডিও রিঙ্কি সাহা, সিএমও ডক্টর চিতান দেব বর্মা, এলাকার অভিভাবক বিনোদ বিহারী ভৌমিক, টিডব্লিউজে এর রাজ্য সম্পাদক দেবাশিস মজুমদার, সমাজসেবক তাপস দাস প্রমুখ। বিজয় পরব কর্মসূচি সফল করতে সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। থেকে আমার থেকে আপনার এই তত্ত্বের উপর ভিত্তি করেই আমাদের মানব জাতিকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। বহু গবেষক ইতিমধ্যে চেষ্টা করেছেন যে তার বিকল্প কোনো কিছু তৈরি করা যায় কিনা, কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টাই বৃথা গেছে। যিনি স্বাগত ভাষণ দিলেন উনি বললেন এই 4 নং কলোনির পূজা চরিলামে নাকি পুরস্কৃত হয়েছে, সেটাও আপনাদের অভিনন্দন জানায়। এখানে স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি হয়তো প্রথম স্বাস্থ্যমন্ত্রী রাজ্যে যে অ্যাক্টিভলি ব্লাড ডোনেশনকে সাপোর্ট করেন, কারণ রক্ত তো বাড়ানো যায় না, রক্ত তো ম্যানুফ্যাকচারিং করা যায় না, উৎপাদিত করা যায় না, সেটা দানই করতে হয়। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
কৈলাসহরের ৩৮ নং বুথের সভাপতি জয়দীপ দাসের বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য করায় সরকারি শিক্ষক অসীম পালের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান ৩৮ নং বুথের সাধারণ সম্পাদক অনুপম পাল। ৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্রের ৩৮ নং বুথের বুথ কমিটি এক সাংবাদিক সম্মেলন করে বুথ অফিসে। ৩৮ নং বুথটি কৈলাসহরের কাচেরঘাট এলাকায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ৩৮ নং বুথ কমিটির সভাপতি জয়দীপ দাস, বুথের সাধারণ সম্পাদক অনুপম পাল সহ আরো অনেকে। সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক অনুপম পাল বলেন, গত ২৮ ডিসেম্বর কৈলাসহর পুর পরিষদের উপনির্বাচনে সব আসনে বিজেপি দল জয়ী হবার পর রাত্র ১২টার সময় রবিন দেব নামে এক ব্যক্তি আমাদের বুথ কমিটির সভাপতি জয়দীপ পালের ছবি দিয়ে কুরুচিকর অশ্লীল মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে ছেড়ে দেয়। এরপর দলের তরফ থেকে রবিন দেব অ্যাকাউন্ট তল্লাশি শুরু করা হলে দেখা যায় যে রবিন দেবের ফেসবুকের পেজে 08837310761 এই মোবাইল নাম্বারটি রয়েছে। নাম্বারটি তল্লাশি করে দেখা যায় যে নাম্বারটি অসীম দেবের নামে রেজিস্ট্রি করা। দলের পক্ষ থেকে অসীম দেবের খোঁজ নিয়ে জানা যায় যে অসীম দেব বাড়ি কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের হালাইরপাড় গ্রামে অবস্থিত। অসীম দেব পেশায় সরকারি বিজ্ঞান শিক্ষক, কৈলাসহর মহকুমার অধীনে এক সরকারি স্কুলে বর্তমানে কর্মরত। অনুপম পাল আরো বলেন যে গত ৩০ ডিসেম্বর বুথ সভাপতি জয়দীপ দাস সমস্ত তথ্য দিয়ে শিক্ষক অসীম দেবের বিরুদ্ধে থানায় লিখিত মামলা করেছে কৈলাসহর থানায়, কিন্তু আজ অবধি পুলিশ শিক্ষক অসীম দেবকে গ্রেপ্তার করেনি। অনুপম পাল পুলিশের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেন যে আগামী কিছুদিনের মধ্যে যদি পুলিশ অসীম দেবকে গ্রেপ্তার না করে বিজেপি দলের পক্ষ থেকে কৈলাসহর থানা ঘেরাও করা হবে। এছাড়াও অনুপম বাবু বলেন, শিক্ষক অসীম দেব সিপিআইএম দলের কর্মী, বিশেষ করে শিক্ষক অসীম দেব সিপিআইএম দলের কর্মচারী সংগঠনের সক্রিয় সদস্য। এই অসীম দেব শুধুমাত্র ৩৮ নং বুথ কমিটির সভাপতি জয়দীপ পালের বিরুদ্ধেই নয়, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে শিক্ষক অসীম দেব ফেসবুকে রবিন দেব নাম দিয়ে পেজ খুলে কৈলাসহর এবং চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অনেক বিজেপি নেতার ছবি দিয়ে বাজে খুব অশ্লীল পোস্ট করেছে অনেক দিন। ২০১৮ সালে বিধানসভা ভোটে কৈলাসহর কেন্দ্রের বিজেপি প্রার্থী নীতিশ দে চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যামল দাসের ছবি দিয়েও অশ্লীল পোস্ট করেছে বলেও জানায় অনুপম পাল। এছাড়াও আরো অনেক বিজেপি নেতার নামেও এরকম কাজ করেছে। গত ২৮শে ডিসেম্বর পুর পরিষদ উপনির্বাচনের ফল প্রকাশের পর আমাদের ৩ নং ওয়ার্ড যখন জয়লাভ করে এবং পুর পরিষদ যখন বিজেপি দখল করে নেয়, তারপর সিপিএম কিছু দুষ্কৃতিকারীরা ২৯/১২/২০১৮ ইংরেজি রাত্রে প্রায় ১২টা নাগাদ রবিন দেব নামে সোশ্যাল মিডিয়াতে একজন আমাদের বুথ সভাপতি শ্রী জয়দীপ দাসকে নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য করে। এই কুরুচিকর মন্তব্যে আমরা দেখে এই ব্যক্তিকে ধরপাকড়া করার চেষ্টা করি যে এই ব্যক্তি আদৌ কে। তখন আমরা ওইটা করতে গিয়ে যতটুকু আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে ওই ব্যক্তি যে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুকটা লগ ইন করেছিল সেই মোবাইল নাম্বারটি হচ্ছে 08837310761 এবং আমরা প্রাথমিক তদন্তের পর আমাদের তরফ থেকে প্রাথমিক তদন্তের পর এটা যখন পরীক্ষা করি এই নাম্বারটি বেরোয় অসীম দেব নামে একজনের নামে, যার বাড়ি হচ্ছে হালাইরপাড় এবং উনি শিক্ষক। তারপর আমরা থানাতে কমপ্লেন জানাই, যথারীতি জিডিও করা হয়, আপনারা দেখতে পাবেন এই আছে। তো আজকে অবধি ৩০/১২/২০১৮ ইংরেজিতে আমরা সমস্ত তথ্য দিয়ে থানাতে জানাই, কিন্তু এখন পর্যন্ত পুলিশ ওকে পাকড়াও করেনি। আর যে তথ্যগুলো আমরা ফেসবুক থেকে বের করেছিলাম যে আদৌ রবিন দেবকে, তখন রবিন দেব নামে যে ইনফরমেশন আমরা পাই আপনারা দেখতে পাবেন, এখানে ওর নাম্বার আছে, ডিটেলস গুলো আছে এবং ও কি লিখেছে, বুথ সভাপতি নামে কি লিখেছে না লিখেছে সমস্ত কিছু এখানে আছে, তথ্যে দেওয়া আছে। কিন্তু আজ পর্যন্ত পুলিশ আজকে ৪ তারিখ
আমরা টোটাল 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ কোনো কিছু পুলিশ আমাদের সহায়তা করছে না এবং ধরছেও না। তা আমরা আপনাদের হয়ে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে পুলিশকে এই ব্যাপারে আপনারা কিছু চাপের সৃষ্টি করুন এবং সেই সিপিএম দুষ্কৃতিকারীকে অতি সত্বর পাকড়াও করে যথাসাধ্য শাস্তির প্রদান করুন। কৈলাসহর থানার ওসি সৌগত চাকমা বর্তমানে ছুটিতে থাকায় থানার ভারপ্রাপ্ত ওসি নারায়ণ দেবকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উনি বলেন যে পুলিশ 2 দিন অসীম দেবের বাড়িতে গিয়ে অসীমকে পায়নি। অসীম দেব বর্তমানে পলাতক রয়েছে, তবে পুলিশ অসীমকে গ্রেপ্তার করতে নানান কৌশল হাতে নিয়েছে। খুব শীঘ্রই শিক্ষক অসীম দেব গ্রেপ্তার হবে বলে নারায়ণবাবু জানান। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। অবৈধভাবে মোবাইল টাওয়ার বসানোর প্রতিবাদে উত্তাল বারাসাত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া। কয়েকশো গ্রামবাসী মারমুখী হয়ে ওঠে অভিযুক্ত জমির মালিক দাউদ ইসলাম ও তার দলের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। অবৈধভাবে মোবাইল টাওয়ার বসানোর প্রতিবাদে উত্তাল বারাসাত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া। কয়েকশো গ্রামবাসী মারমুখী হয়ে ওঠে অভিযুক্ত জমির মালিক দাউদ ইসলাম ও তার দলের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা। গ্রামের মানুষের দাবি, টাওয়ার বসালে প্রচুর ক্ষতি হবে চাষবাসের, পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগ হবে স্থানীয় মানুষের। আজ কর্মীরা কাজ করতে আসলে তাদের বাধা দেয় গ্রামবাসীরা। অভিযুক্ত দাউদ ইসলাম স্বীকার করে নেয় টাওয়ারের বৈধ কাগজ নেই। অন্যদিকে পঞ্চায়েত মেম্বার সর্দার মেহবুব হাসান এবং প্রধানের গৌতম পালের দাবি, এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও কিভাবে কাজ চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ, মোটা টাকা খেয়ে পুলিশ নিষ্ক্রিয়। আইন মোতাবেক কাজ হবে বলে পঞ্চায়েত প্রধানের বক্তব্য। জোর করে কাজ শুরু হলে ব্যাপক গন্ডগোলের আশঙ্কা করছে সর্দারপাড়ার মানুষ। অভিযোগ মূলত আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের এই 59-60 পার্ট, এটা আমি এখান থেকে নির্বাচিত হয়েছি, কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত। আমাদের গ্রামের অন্তত 800,000 লোকের সই আছে। সেই 800,000 লোকের সই সহ তারা ডেপুটেশন দিয়েছিল কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে, কপি টু বিডিও, কপি টু কদম্বগাছি আউটপোস্ট। সেখান থেকে ওনাদের মানে অবজেকশন থাকা সত্ত্বেও বারবার গ্রামের লোক আমাকে বাড়ি গিয়ে বলছে। আমি সেখান থেকে আমাদের যে মাননীয় প্রধান থানাকে বলছি, উনি বলছে যে আমি তো কোনো পারমিশন দিইনি। আর যতদূর আমার জানা আছে যে টাওয়ার হিসাবে যে মানে কোনো অভিযোগ থাকলে গ্রামের মানুষ যদি না চায় লোকালিটি, কারণ পরিবেশের যখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে স্বচ্ছ, আমরা যে স্বচ্ছ জন্য বাংলার যে স্বচ্ছ মিশন, তার জন্য আমরা যে দিনরাত কাজ করে বেড়াচ্ছি, তার জন্য আজকে এই অস্বচ্ছ মানুষকে চটিয়ে আমরা কোনো কাজ করতে চাই না। টাওয়ারের একটা আবেদন করার পর আমরা তো টাওয়ারের এখন পারমিশন দিই না, বিডিও সাহেব চেয়ারম্যান গ্রামের থেকে একটা অবজেকশন করেছিল, অবজেকশন সহ ফাইলটা আমি বিডিও অফিসে পাঠিয়ে দিই। এবার ওনারা অ্যাপ্রুভাল করে দিলে তারপরে হচ্ছে ডিমান্ড লেটার কাটা হয়। এখনো পর্যন্ত আমার কাছে অ্যাপ্রুভাল হয়ে আসেনি। না আসলে তো আমার এবার পাশাপাশি গ্রামের মানুষ বলার পর আমি প্রশাসনকেও জানিয়েছি, বিডিওকে চিঠি করে জানিয়েছি। এবার তারপরে কি পরিস্থিতি সেটা আপনারা সব দেখবেন। আমাদের এখানে দুটো পাড়ার কোনো আপত্তি নেই। আমাদের এখানে রাস্তা পাড়া, সাজি পাড়া দুটো নেই। ও ভেতরে ও মেম্বার থেকে ও পাড়ার ভিতরে থাকে, সেখান থেকে ওর অবজেকশন রয়েছে। আমরা পারমিশন করতেও দিয়েছি। প্রথম যে একটা বিল্ডিং পারমিশন যেটা থাকে সেটা আমরা পেয়েছি। বিল্ডিং না, এটা তো টাওয়ার বসাচ্ছেন আপনারা। না, পারমিশন করতে দেওয়া হয় না, সেটা পাই এখনো পাননি তো। কিন্তু পঞ্চায়েতের আমাদের কাছে যে ডকুমেন্টস, তাতে পঞ্চায়েত এই কাজে স্থগিতাদেশ জারি করেছে, বন্ধ রাখার জন্য দাবি করেছে। আপনারা কি বন্ধ রাখবেন এখন নাকি জোর করে করবেন? না, বন্ধ রেখে দেবো। পারমিশন পেলে করবো, না তো করবো না। কলকাতা থেকে অর্ঘমাইতি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার।
তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC authorized rail e-ticketing counter। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। অমরপুরের অন্যতম সামাজিক সংস্থা স্পন্দন সামাজিক সংস্থার উদ্যোগে শুক্রবার পালন করা হয় নানা সামাজিক কর্মসূচি। এই উপলক্ষে হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি ও দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলের পোশাক ইত্যাদি বিতরণ করা হয়। অমরপুর মহকুমা সাংস্কৃতিক জগতের অন্যতম সামাজিক সংস্থা স্পন্দন সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সংস্থার কর্মীরা শুক্রবার নানান সামাজিক কর্মসূচি গ্রহণ করে। শুক্রবার সকালে মহকুমা হাসপাতাল রোগীদের মধ্যে মিষ্টি ফল বিতরণ করা হয়। মহকুমা রাজগাং পঞ্চায়েতের অধীনস্থ থাকছড়া এলাকায় দুস্থ 3 ছাত্রছাত্রীদের হাতে স্কুল পোশাক সহ এলাকার একটি নবম শ্রেণীর পাঠরত অভিভাবকহীন এক ছাত্রকে সংস্থার পক্ষ থেকে আগরতলা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠায়। এছাড়া সংস্থার কর্মীরা মহকুমার যে সমস্ত ভব ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে শীত কম্বল বিতরণ করে। সংস্থার কর্ণধার নিলয়কান্তি সাহা বলেন, তাদের সংস্থার সকল কর্মীর প্রচেষ্টায় করা হচ্ছে নানান কর্মসূচি। এছাড়া তিনি আরো জানান, প্রতি বৎসর সংস্থার কর্মীরা নানান জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সমস্ত অর্থরাশি আসে সেই অর্থরাশি একাঠা করেই এ ধরনের কর্মসূচি। আমরা অমরপুর স্পন্দন সাংস্কৃতিক সংস্থা আজকে প্রতিষ্ঠাতা দিবস। এই প্রতিষ্ঠাতা দিবসে আমরা অমরপুর হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করতেছি। পাশাপাশি রাজকাং পঞ্চায়েতের মধ্যে 3 জন আমরা দুস্থ ছাত্র খুঁজে পাইছি, ছাত্র এবং ছাত্রী যারা স্কুল ড্রেসের অভাবে স্কুলে যেতে পারতেছে না, তাদের হাতে আমরা স্কুল ড্রেস তুলে দিতেছি। পাশাপাশি হয়েছে যে সেটা এই রাজকাং পঞ্চায়েতের সুদর্শন শর্মার ছেলে বিশাল শর্মা, সে A+ পেয়ে সেরা 9ম শ্রেণীতে ভর্তি হইতে পারতেছে না। অমরপুর রামকৃষ্ণ পাঠচক্রের হাত ধরে সেরা আমরা আজকে তারে আগরতলা রামকৃষ্ণ মিশনের মধ্যে আমরা তারা পাঠাইতে পারছি। ওর মা বাবা কেউই নাই, একদম অনাথ। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার পালন করা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের 10ম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে তার স্মৃতিচারণ করেন বিধায়ক গোপাল রায়। রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের 10ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালো কংগ্রেস। শুক্রবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্বরা। প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার 1988 সালের 5 ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি 4 বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন। মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণ করেন প্রাক্তন বিধায়ক গোপাল রায়। তিনি বলেন, কর্মচারীদের 3য় বেতন কমিশন প্রদান, ত্রিপুরাকে নতুনভাবে গড়ার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সুধীর রঞ্জন মজুমদার। আমাদের প্রয়াত ত্রিপুরার জোট সরকারের মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের 10ম মৃত্যু দিবস আমরা পালন করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা জানেন, সুধীরবাবু জোট সরকারের 1988 সালের 5 ফেব্রুয়ারি উনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। 4 বছর ছিলেন। উনি কংগ্রেস সভাপতি ছিলেন, উনি রাজ্যসভার মেম্বার ছিলেন এবং সুধীরবাবু
মুখ্যমন্ত্রী হয়ে কতগুলি বিশেষ বিশেষ আকর্ষণীয় কাজ উনি করে গেছেন। উনি আজও কর্মচারী মহল বলে থাকে, বঞ্চিত কর্মচারীরা আমাদের কাছে বলে থাকে, সুধীরবাবুর নেতৃত্বে জোট সরকারের আমলে 3rd পে কমিশন দিয়ে দেওয়া হয়েছিল কর্মচারী। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার থেকে রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে শুরু হলো দুদিনের কর্মশালা। এই কর্মশালার উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রাজ্যে মৎস্য দপ্তরের অধিকর্তা অফিসে শুক্রবার থেকে দুদিনের এক কর্মশালা শুরু হয়েছে। মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা কর্মশালার উদ্বোধন করে আগামী কয়েক বছরের মধ্যে রাজ্য মৎস্য উৎপাদনে স্বনির্ভর হতে পারবে বলে আশা প্রকাশ করেন। রাজ্যের সমস্ত জলাশয় মাছ চাষের উপযোগী করে গড়ে তুলতে গুরুত্ব দেন মৎস্যমন্ত্রী। কর্মশালায় মৎস্য দপ্তরের আধিকারিকরা রাজ্যে বিগত দিনে মাছ উৎপাদন ও আগামী পরিকল্পনা তুলে ধরেন। সারা রাজ্য থেকে দপ্তরের আধিকারিকরা কর্মশালায় অংশ নেন। আমাদের ত্রিপুরা থেকে এই মাছ চাষের তার যে সাফল্য, তার পুরস্কার আমরা আমাদের একজন চাষি ভাই পেয়েছে। এটা এই পাওয়াটা আমরা খুবই গর্বিত এবং তার এই সাফল্য এটা আমাদের রাজ্যের অন্যান্য মৎস্যজীবী ভাই বোনদের, মৎস্যজীবী সম্প্রদায়ের সবাইকে এটা অনুপ্রেরণা আরও জোরদার করে তুলে ধরবে। এবং আজকে আমরা এখানে দুদিনের জন্য একটা ওয়ার্কশপ বা আমাদের যে একটা সেমিনার চলছে, এইটাতে আগামী দিনে প্লেন ওয়াটার বডিতে আপনার মাছ চাষের ব্যাপারটা আরও কীভাবে বাড়ানো যায় এবং এটাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাকে আরও উন্নত করা যায় এবং সারা ত্রিপুরাতে আমাদের যত জলাশয় রয়েছে ওয়াটার বডি, এগুলোকে আরও বেশি করে ব্যবহার করার দিকেই আজকে এবং কালকে দুদিনের ওয়ার্কশপটা আরও বেশি কার্যকর করবে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। পুলিশ সপ্তাহ উপলক্ষে শুক্রবার ট্রাফিক দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের মহানির্দেশক একে শুক্লা। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার আগরতলা রবীন্দ্র ভবনে ট্রাফিক দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লা। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেই সময় উপস্থিত ছিলেন। ট্রাফিক সুপার পিনাকি সামন্ত জানান, প্রতিযোগিতায় 3টি বিভাগে 8 শতাধিক ছাত্রছাত্রী অংশ নিয়েছে। 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আজকে দ্বিতীয় দিনে ট্রাফিক দপ্তরের মূল কর্মসূচি সেটা হচ্ছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। সেটা আমরা আয়োজন করেছি ত্রিপুরা পুলিশের পক্ষে। তো এখানে আমরা 3টি ভাগে আয়োজন করেছি। একটি হচ্ছে গ্রুপে, সেই গ্রুপেতে রয়েছে ছোট বাচ্চারা ক্লাস 4 পর্যন্ত যারা, তারপর থেকে ক্লাস 7 পর্যন্ত রয়েছে গ্রুপ বি, তারপর রয়েছে মাধ্যমিক পর্যন্ত যারা ওই লেভেলের ছাত্রছাত্রীরা, তারা হচ্ছে গ্রুপ সি। এই 3টি বিভাগে। তো গ্রুপ বি এবং গ্রুপ সি এদের জন্য থিম হচ্ছে ত্রিপুরা দি মডেল স্টেট। আর যারা গ্রুপ এ রয়েছেন এদের জন্য ওপেন, এরা মানে সাবজেক্ট ম্যাটার যাই হোক এতে এরা আর্ট করবে। তো এই 3টি গ্রুপ নিয়ে আমরা আজকে এই কম্পিটিশন আয়োজন করেছি। এখানে আমাদের এক্সপেকটেশন ছিল 500 প্লাস হবে, তো এখন দেখা যাচ্ছে 800 প্লাস হয়ে যাচ্ছে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলা পর্দায়।